তার বক্তব্য শোনার জন্য এসেছেন। আজকে তার বক্তব্য শোনার জন্য এসেছেন। আমি আজকে আমাদের কোনো বক্তব্য নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে যিনি আপনাদেরকে বলবেন, যিনি ঢাকা থেকে এসেছেন, দীর্ঘদিন কারাভোগের পরে যিনি আজকে যে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই রিভোল্ট হলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, যে বন্দরনগরী চট্টগ্রাম থেকে বাংলাদেশের জিডিপি ম্যাক্সিমাম মানুষের সবাই মধ্যপ্রাচ্যে চাকরি নিচ্ছে, রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে চট্টগ্রামে এখান থেকে খুব পাশেই এই সার্কিট হাউসে শেষ বিদায় নিয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক, উৎপাদনমুখী রাজনীতির প্রবর্তক সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বক্তব্য উপস্থাপন করার জন্য জাতিসত্তার রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই বক্তব্য উপস্থাপন করবেন, প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করবেন, যাকে আমি মঞ্চে ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, অত্যন্ত সচ্ছল রাজনীতিবিদ, ভদ্র রাজনীতিবিদ, বারবার কারা নির্যাতিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন জাতিসত্তার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই মূল বক্তব্যের পর আমরা ওনাকে বক্তব্য রাখার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি খুবই অসুস্থ। শুধু আজকে এই অনুষ্ঠানটিতে আসার জন্য আপনারা স্লোগান দিয়ে আমি কথা বলতে পারবো না। প্লিজ আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও। তুমি আপনাদের অনুরোধ দেবেন না, দেবেন না, স্লোগান বন্ধ করেন। ওনাদের কারণে করতে দেন, বেশিক্ষণ থাকবেন, ওনারা চলে যাবেন প্লিজ। আমি আজকে আমি কি হলো, সমস্যা কি আপনাদের? আমার কথা শুনলেন কি শুনলেন না? তাহলে তাহলে খাবেন, কথা বলবেন না ভাই। ওনাদের কাজটা করতে দেন, 5 মিনিট টাইম চলে যাবে। আমি খুব অসুস্থ ভাই, আপনারা দয়া করে একটু কিছুক্ষণ চুপচাপ থাকেন। আমি খুবই অসুস্থ, আমি
বারবার অনুরোধ করছি যে আপনারা একটু নিরাপত্তা পালন করলে আমার ফিরে এসেছে যে একটা কথা আমি বলতে পারবো, সময় খুব বেশি নাই। জুলাই আমাদের এই চট্টগ্রাম ফোরাম আয়োজিত আজকে সেমিনার, যেটা শিরোনাম হচ্ছে জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। এই প্রবন্ধটি লিখেছেন কাদের গণিত চৌধুরী, চৌধুরী সন্তান। এই সেমিনারে সংগ্রামী সভাপতি, যিনি আপনাদের চট্টগ্রামের একজন সংগ্রামী জনপ্রিয় জননায়ক ডক্টর সাদাত, এখানে উপস্থিত আছেন। তিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন আব্দুল গনি চৌধুরী। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী যে পেশাজীবী পরিষদ, যে সাংবাদিক পরিষদ, তার তিনি মেম্বার সেক্রেটারি এবং ঢাকার একজন প্রখ্যাত সাংবাদিক নেতা। আলোচনার জন্য এসেছেন আরেকজন প্রখ্যাত সাংবাদিক, যার কথা আপনারা খুব শুনতে পাননি। তিনি খুব চুপচাপ মানুষ, কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং একজন পণ্ডিত মানুষ। তার সাংবাদিকতার অভিজ্ঞতা দীর্ঘদিনে। তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন অনেক দিন। তার অনেক গবেষণা আছে, বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উপরে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের উপরে তার অনেক গবেষণা গ্রন্থ। এখানে উপস্থিত আপনাদের চট্টগ্রাম বিভাগের যিনি বিএনপির সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, আপনাদের প্রিয় নেতা জনাব মাহবুব রহমান শামীম। এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা উপদেষ্টা কর্মকর্তা খন্দকার, আছেন আমাদের এস এম ফজলুল হক। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন এখানে। ওই জনগণের নাম শুনলে কানে ছবি চলে আসে, স্বাভাবিকভাবেই তারা এখানে এসছেন। আর এখানে উপস্থিত আছেন আপনাদের চট্টগ্রামের এবং পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর তিনি বিপ্লবী নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আমাদের পেশাজীবী ভাই বোনেরা এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে আগত আমাদের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের মানুষদেরকে আলাপ। এই চট্টগ্রামের মাটি আমার জন্য একটা পুণ্যভূমি। এই জন্যে যে এই চট্টগ্রামের মাটি সবসময় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাধীনতার জন্য চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষ তারা বিপ্লবী মানুষ। মাস্টার দা, সূর্য সেন, কৃতিলতা থেকে শুরু করে পরবর্তীকালে পাকিস্তান আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনে চট্টগ্রামের মানুষেরা অনেক অবদান। সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য এই চট্টগ্রামের মানুষ যে লড়াই করে চলেছে, সেই লড়াই তুলনাহীন। আমি সবসময় সেলুট জানাই। প্রিয় বন্ধুরা, আজকে পূর্ণভূমি বললাম এই জন্যে যে মানুষটিকে আমরা স্মরণ করি প্রায় প্রতিদিনই বলা যায়, যে মানুষটি না হলে আজকে বাংলাদেশের এই ভূখণ্ড স্বাধীনতা পেত না। যে মানুষটি তার খুব স্বল্প রাজনৈতিক জীবনে বাংলাদেশের চেহারাকে আমূল পরিবর্তন করে দিয়েছিলেন, সেই মানুষটি তার যুদ্ধের সূচনা আপনাদের এই চট্টগ্রামের মাটিতে কালুঘাট বেতার কেন্দ্র থেকে, তাই না? ওখানে যুদ্ধ হয়েছে। আবার দেখেন, আল্লাহর কি হুকুম দেন না, কাকতালীয় ভাবে আবার তিনি দেশের জন্য শাহাদাত বরণ করেছেন আপনাদের চট্টগ্রামের মাটি দিয়ে।
এই দেশের শত্রুরা, বিভ্রান্ত সৈনিকেরা তাকে সেদিন নির্মমভাবে হত্যা করেছে। তিনি প্রাণটাও দিয়েছিলেন এই দেশের জন্য। শেখ মুজিবুর রহমানের অবদান, তার কৃতিত্বের কথা, তার মেধা যোগ্যতার কথা এই এত স্বল্প পরিসরে বলে শেষ করা যায় না। গণিত চৌধুরীকে আমি ধন্যবাদ জানাতে চাই, যিনি চেষ্টা করেছেন 10 পৃষ্ঠা একটা প্রবন্ধের মধ্যে শহীদ জিয়ার একটা দিক তুলে আনতে। শুধু একটা হচ্ছে যে জাতিসত্তার উপকার, এটা খুবই প্রয়োজনীয় দিক। এই জাতিসত্তার ব্যাপারটা আমাদের কাছে সকলের বোঝা উচিত, যেটা অনেকে আলোচনা করেছেন, আমি সেই বিষয়ে খুব বেশি যাব না। একটি কথা বলতে চাই যে যখন শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমরা সবাই বাঙালি, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রামের মরণের লালমা থেকে শুরু করে যারা নেতৃত্বে ছিলেন তারা একমত হননি। তারা বলছিলেন আমরা তো বাঙালি নই, আমরা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা জাতিসত্তা রয়েছে, যেটাকে আমরা ক্ষুদ্র জাতিসত্তা বলি, তাহলে এদের পরিচয় কি হবে? অন্যদিকে আমরা যারা বাঙালি, আমরা তো শুধু বাঙালি বললে আশেপাশের যে রাজ্যগুলো আছে, দেশগুলো আছে, সেখানেও তো বাঙালি আছে। পশ্চিম বাংলায় বাঙালি আছে, আসামে বাঙালি আছে, ত্রিপুরায় বাঙালি আছে, তাহলে তারা কি? এই জন্যই রাষ্ট্রপতি রহমান তার সুদূর প্রসারী চিন্তা নিয়ে এই জাতির নতুন একটা আইডেন্টিটি, নতুন একটা পরিচয় দিলেন এবং তার দর্শন হয়ে আসছে অপরাজয় একটা দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। এই জন্যই বাংলাদেশি জাতীয়তাবাদ বলি আমরা এখানে শহীদ হচ্ছেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। বন্ধুগণ, এর যে অন্তর্দৃষ্টি দেখা এবং এটা শহীদ জিয়া রহমানের ছিল, এবং তিনি শুধু সেদিনকার কথা চিন্তা করেন নাই, তিনি শত শত বছরের পরেরও কথা চিন্তা করেছিলেন, যে জন্য করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। দেখেন, আওয়ামী লীগ কিন্তু অস্বীকার করতে পারে নাই, যদি সারাক্ষণ তারা জিয়া রহমান সাহেবকে অস্বীকার করেন, তার অবদানকে খাটো করে দেখান, তারাও কিন্তু পাসপোর্টে বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে বাধ্য হয়েছে। বাংলাদেশি আরেকটা কথা তারা প্রায় ভুলে যায়, তাদের কিন্তু আপনার অস্তিত্ব ছিল না। তাদের পূর্ব অগ্রজরা যখন বাকশাল তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে সেই সরকার, সেই দল, সেখানে কিন্তু আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ছিল না। দ্বিতীয়বার আওয়ামী লীগের জন্ম হয়েছিল শেখ জিয়া রহমান যখন এক দল থেকে বহুদলীয় গণতন্ত্র করলেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে আসলেন, তখনই আবার আওয়ামী লীগ দরখাস্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিবন্ধিত করেছে। অনেকেই আমরা মনে করি না, মনে করতে না, আওয়ামী লীগকে একেবারেই মনে করতে চায় না। সারাক্ষণ একটা কথা বলতে থাকে যে জিয়া রহমানের কোন কৃতিত্ব নাই, আরো মিথ্যা অপব্যাখ্যা দিতে থাকে, পাকিস্তানের চর্চিল যুদ্ধ করেন নাই। আর এই কথাগুলো বলে অনেক কথা এসে যায়, যে কথাগুলো ওনাদের পছন্দ হবে না, ওনাদের গায়ে আগুন জ্বলে যায় যখন আমরা সত্য কথা বলি। বাংলাদেশের মানুষ 1971 সালে জনসংগ্রামের মধ্য দিয়ে চরম জায়গায় পৌঁছে গেছে, যখন প্রতিটি মানুষ অপেক্ষা করছে একটা চূড়ান্ত একটা সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সরিয়ে বাংলাদেশের মানুষ তারা তাদের রাষ্ট্র ক্ষমতা দখল করবে। সেই সময় পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করলো, গণহত্যা শুরু করলো 25 মার্চ রাত্রে, সেই সময় তারা কিন্তু সেদিন সব পালিয়ে চলে গিয়েছিলেন, দেশে কেউ ছিলেন না। একমাত্র তাদের নেতা তিনি থেকে গিয়েছিলেন, তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বলতে চাইনি, কারণ তারা সারাক্ষণই এই কথাগুলো বলতে থাকেন। আর একজন মাত্র ব্যক্তিকে একেবারে আপনার মহৎ করে মহিয়ান করে আর কেউ নেই, এক নেতা এক দেশ, ওই শেখ মুজিবের বাংলাদেশ, এটা ছাড়া কোনো কথা।
কিন্তু সেই দিন এই হতবাক জাতি, কিংকর্তব্য বিমূঢ় জাতি সেদিন 26 তারিখে একটা কণ্ঠ শুনতে পেয়েছিল। সেই কণ্ঠটি ভেসে গিয়েছিল আপনাদের চট্টগ্রাম থেকে। বেতারে আমি মেজর দিয়া বলছি, এই একটা শব্দ, এই একটা কথা আমার সেই সময় যখন উচ্চারণ করলেন, উই রিভল্ট এগেইনস্ট দ্য অকুপেশন আর্মি অফ পাকিস্তান, এবং আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তখন সেই স্ফুলিঙ্গের মতো চলে উঠেছিল সমগ্র বাংলাদেশ। শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ, মুক্তির যুদ্ধ। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে শেখ জিয়া রহমানের, আমি জাতিসত্তার কথাগুলো বলেছেন, আমি আপনাদের বললাম। আর সবচেয়ে বড় অবদান আমার কাছে মনে হয় যে এই জাতিকে হতাশ হয়ে যাওয়া জাতি, যারা আবার 1972 থেকে 75 সাল আওয়ামী দুঃশাসনে, আওয়ামী লীগের অত্যাচারে, নির্যাতনে, ভ্রান্ত নীতির কারণে একটা হতাশ জাতিতে পরিণত হয়ে গিয়েছিল, তারা কিন্তু এই জিয়া রহমান যখন আবার 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিদ্রোহের বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, তখন তিনি নতুন করে জাতিকে আশান্বিত করলেন, স্বপ্ন দেখালেন। তিনি বললেন, আমাদের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন হচ্ছে এই বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ থেকে একটি চিরস্থায়ী রূপ দেওয়ার স্বপ্ন। রহমান তার স্বল্পকালীন সময়ে এই বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, যেটা আওয়ামী লীগের যন্ত্রণায় পড়ে তাদের তাদের সেই মিথ্যা যে আপনার একটা গর্ব, গরিমা, বিশেষ করে ভ্রান্ত নীতি, এটা কবলে পড়ে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, রাজনৈতিক কাঠামোকে পর্যন্ত তারা পরিবর্তন করে দিয়েছিল, একদলীয় শাসন কথা বাদশাহ করেছিল। এই জিয়া রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। গণতন্ত্র একটি মাল্টিপার্টি সিস্টেম, এখানে একটা দল, একটা মত, তাদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করবে, সবগুলোর সম্মেলনে গণতন্ত্র বিকশিত হবে, একটা ফুলের বাগান তৈরি হবে। শত ফুল করতে দিয়েছিল তিনি, এবং সেটা তিনি সূচনা করেছিলেন। তার আগে 4 বছর কি ছিল আওয়ামী লীগ শাসনে আসার পরে? আওয়ামী লীগ 72 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল। কি ছিল সেই তাদের রাষ্ট্র পরিচালনার সময়টা? সেই রাষ্ট্র পরিচালনার সময় ছিল দুঃশাসন, দুর্নীতি, ব্যর্থতা এবং দুর্ভিক্ষ। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পরে জনগণ তাদের প্রতি, বিশেষ করে অবিসংবাদী নেতা, অবিসংবাদী নেতা জয়গান যাচ্ছে, এবং তার নেতৃত্বে মানুষের ধারণা করে পরিবর্তন হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তখন দেখা গেল যে তার উল্টোটা হচ্ছে। আওয়ামী লীগের লোকেরা তারা ভক্ষক হয়ে সাধারণ মানুষ অত্যাচার নির্যাতন শুরু করে। গণতন্ত্র এটা নির্বাচিত করেছে। তখন একটি বিরোধী দল বলতে কিছুই ছিল না ভাইয়া, প্লিজ। তখন কিন্তু বিরোধী দল বলতে কিছুই ছিল না। অন্যান্য যারা বিরোধিতা করত সেই ভেতরকার সময় সাহস তাদের ছিল না। একমাত্র তখন আসাম আব্দুল হক এমএলএ তাদের নেতৃত্বে একটু মানে ঠিক মতো ব্যবহার করলে আমরা কিছু কথা বলার সুযোগ পেতে পারি। প্রিয় বন্ধুরা, যে কথা বলছিলাম, আমাদের বয়স হয়ে গেছে, তো আমরা কথা বলতে খেয়ে হারিয়ে থাকি। আর আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন প্লিজ।
এই মাল্টি পার্টি যে ডেমোক্রেসি এটা তারা চায় না। তারা সবসময় দিয়ে যে তারা নিজেরাই একমাত্র শাসন করবে, অন্য কেউ শাসন করবে না। তারা শুধু পাঠ করবে, সবকিছু তারা নিয়ে চলে যাবে। করেছিল তাই। ওই 5 বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বছর। আব্দুল ভাই আছেন, তিনি জানেন ওই সময় কতগুলো বই বেরিয়েছিল। সেই বইগুলো আমরা অনেকেই পাই না এখন। আওয়ামী লীগের দুঃশাসন 5 বছর, আওয়ামী লীগের শাসন আমার 5 বছরের অনেকগুলো বই বেরিয়েছিল। দুর্ভাগ্যক্রমে সেই বইগুলো আওয়ামী লীগ বাংলাদেশের স্বপ্নকে সেই ধ্বংস করে দিয়েছিল এবং প্রথম সংবিধান তারাই কাটাছেড়া করে নষ্ট করেছে। প্রথমে তারা বিশেষ ক্ষমতা আইন করেছে, এরপর তারা জরুরি অবস্থা আইন করেছে। সব শেষে সামাল দিতে পারছিল না, সেই সময় তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে এক দলীয় শাসন বাদশাহ প্রতিষ্ঠা করেছিল। তার মূল আছে তারা সবাই জানেন, তাই না? এই শেখ মুজিবুর রহমান তিনি গণতন্ত্রের অবিসংবাদী নেতা ছিলেন। তার নেতৃত্বে মাত্র 11 মিনিটের পার্লামেন্টের সভায় সেদিন গণতন্ত্রকে হত্যা করে সেদিন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করা হয়েছিল। এই বাকশাল ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে। এই বাকশাল তৈরি করে তারা সমগ্র জাতিকে শৃঙ্খলিত করে ফেললেন। কেউ কোনো দল করতে পারবে না, কারণ ভিন্ন মত থাকবে না, সবাইকে এক চিন্তা করতে হবে। তারা বলতো তাই, এক চিন্তা এক দেশ। আজকে সেই আওয়ামী লীগ আবারও নতুন করে সেই বাকশাল প্রতিষ্ঠা করবার জন্য নতুন করে তারা গত 15 বছর ধরে কাজ করছে। এগুলো হচ্ছে বাস্তবতা। তাদের সেই লক্ষ্য, সেই লক্ষ্যে তারা এখন আসতে চায়। সেই প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক পথ পরিবর্তনের পরে সেই ব্যবস্থাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় রাজনীতির ব্যবস্থা করেছিলেন, গণতন্ত্রের ব্যবস্থা। বন্ধুগণ, এগুলো হচ্ছে বাস্তবতা। এগুলো বললে ওরা পছন্দ করে না, দেখবেন তখন তাদের গা জ্বলে যায়। জিয়া রহমান সাহেবকে তারা গালিগালাজ করতে থাকে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে এবং তাকে ছোট করে দেখাতে চায়। আমরা শেখ মুজিবুর রহমান সাহেবকে কখনোই ছোট করি না। আমরা অন্যান্য যে জাতীয় নেতা যারা আছেন, যারা সেই 1947 সালের আগে থেকেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে অবদান রেখেছেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই, বলতে চাই, তাদেরকে অবদান দিতে চাই। দেরিও আমরা তারা দিতে চায় না। একজন মাত্র মানুষ, তাদের কাছে তিনি সব। তাদের কাছে এমনকি এমএলএ ওসমানী পর্যন্ত তাদের কাছে নেই, তাজউদ্দিন সাহেবও তাদের কাছে নেই। তখন যারা যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, তারাও তাদের কাছে নেই, আর যে আমার সাথে নেই। এই হচ্ছে আওয়ামী লীগ। বন্ধুগণ, সেখান থেকে জিয়া রহমান তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সবচেয়ে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে তিনি অত্যন্ত অল্প সময় 3.5 থেকে 4 বছর সময়ের মধ্যে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঐক্যবদ্ধ করে উন্নয়ন উৎপাদনের রাজনীতি। কারণ দুর্ভিক্ষ হয়েছিল তার কিছু জায়গা আমাদের শাসন হবে, মানুষ না খেয়ে দেবে মারা গেছিল, লোক রাতও মানুষের না খেয়ে দেবে মারা গেছে 1974 সালে। এবং সেদিন রংপুরে বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য একটুকু কাপড় পায়নি, সেই মাছ ধরা জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছিল। এটা পত্রিকায় সেই অবস্থা থেকে অতি অল্প সময়ের মধ্যে জিয়া রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে কৃষিতে বিপ্লব নিয়ে এসেছিল। তিনি খাল খনন কর্মসূচি করেছিলেন, উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছিলেন, কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন, যার ফলে তার পরের বছরই কৃষিতে উদ্বৃত্ত হয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হয়েছিল। খাদ্যশস্য শিল্পে 2 শিফট 3 শিফট করে উৎপাদন শুরু করেছিলেন। আরেকটি বড় কাজ যারা অনুসার করেছিলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভ্রান্ত সমাজতন্ত্রের কথা বলে, অর্থাৎ সমাজতন্ত্রের ভ্রান্ত নীতি, এই যে তখন তিনি শুরু করেছিলেন যে সমাজতন্ত্র করবেন, এই সমাজতন্ত্র করতে গিয়ে তিনি সব শিল্প কলকারখানা গ্রহণ করেছিলেন, বেসরকারি উদ্যোগকে বন্ধ করে দিয়েছিলেন। এই বেসরকারি উদ্যোগকে আবার চালু করলেন, একটা মুক্ত বাজার অর্থনীতির সূচনা করলেন এবং প্রত্যেকটি অবহেলিত অঞ্চলকে তিনি যাতে করে সেখানে উৎপাদন হয়
শিল্পে বিনিয়োগ হয় তার জন্য বিশেষভাবে বোর্ড তৈরি করলেন, যেটা তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিনি বোর্ড তৈরি করেছিলেন। রাজশাহীতে তিনি রাজশাহী উন্নয়ন বোর্ড তৈরি করেছিলেন। এইভাবে তিনি যে জায়গাকে যারা অনুন্নত ছিল তাদের উন্নত করবার কাজ শুরু করেছিলেন। অনেক কিছু আছে করার, ঈশ্বরের কথা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু নতুন, যা কিছু ভবিষ্যৎ সম্ভাবনাময়, সব কিছু সূচনা করেছেন শেখ মুজিবুর রহমান। এই যে আজকে আমাদের শ্রমিক ভাইরা বিদেশে যায়, রেমিটেন্স নিয়ে আসে। আমি মাঝখানে কিছুদিন আগে আপনার উমরাতে গিয়েছিলাম, মক্কা মদিনায়। আমরা দেখলাম যে সব আপনাদের চট্টগ্রামের লোক সেখানে প্রচুর, তারা সেখানে ব্যবসা বাণিজ্য করছেন এবং তারা আছেন সেখানে, এবং প্রচুর কাজ করতে শ্রমিক ভাইরা আছেন ওগুলোর মধ্যে পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কখন প্রায় 30 লাখ মানুষ। এই সবই কিন্তু আপনার এই যে অনুসারের শুরু। আপনি যদি এখনো যান, অনেকে যান, সবাই জানেন চট্টগ্রামের মানুষ মিন আছে যে গাছগুলো, যেটাকে তারা বলে জিয়া গাছ, আরাফাতে, সেই সেই গাছগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট যেমন শুরু, এই নিম গাছ দিয়ে শুরু করা, ওটা নামই হয়ে গেছে জিয়া গাছ, তাই না? সেইভাবে গার্মেন্টস, যে গার্মেন্টস আমাদের অর্থনীতির মূল ভিত্তি হয়ে আছে, সেই গার্মেন্টস কিন্তু শুরু করেছিলেন তিনি এটা সূচনা করেছিলেন। আজকে বাংলাদেশের উন্নয়নের শুরুটা করে দিয়েছিলেন তিনি। এমন কোন জায়গা নেই যে যেখানে উন্নয়নের ছাপ পড়ে নেই। তেঁতুলিয়ায় গিয়েছেন একবার, সেই পঞ্চগড় তেঁতুলিয়া শেষের দিকে, আমার বাড়ির দিকে বিদ্যুৎ ছিল না। উনি রাতে সেখানে গেস্ট হাউসে ছিলেন। ওই এলাকার লোকজন রাতে জ্বালিয়ে মিটিং করলেন। তখন রাতে থাকতেন থেকে সবাইকে জিজ্ঞেস করতে তোমাদের এখানে সমস্যা কি, তারপরে আমাদের বিদ্যুৎ নাই। তিনি পৃথিবীর চেয়ারম্যানকে ডেকে বললেন যে এই জেনারেটর যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এখানে বিদ্যুৎ সংযোগ দিতে পারছো, এই জেনারেটর এখানেই থাকবে। এই ছিলেন জিয়াউর রহমান। তিনি বিভিন্ন অঞ্চলগুলোকে উন্নয়ন করবার জন্য বিভিন্ন জেলায়, 19টা জেলা তখন, সেই জেলাগুলোতে তিনি ক্যাবিনেট মিটিং শুরু করলেন। অর্থাৎ যে মিটিং হতো ঢাকায়, সেই মিটিং গুলোকে সেই জেলাগুলোতে ক্যাবিনেট মিটিং করে তাৎক্ষণিকভাবে সেই জেলাগুলোর সমস্যাকে তিনি আপনার সমাধানের জন্য নির্দেশ দিলেন। সমাধান একদিকে না, চতুর্দিকে তার লোক ছিল, কালচার, সংস্কৃতি। রংপুরে একবার গেলেন, রংপুরে গিয়ে রাত্রে বেশিরভাগ জায়গায় তিনি যেখানে যেতে রাত্রি যাপন করতেন তাদের সব সমস্যা জানার জন্য। সেখানে গিয়ে তিনি একটা ছোট মেয়ে খুব চমৎকার ভয়ে গান শুনলেন। তিনি আয়োজনে বলে দিয়ে মেয়েটাকে এখানকার আমাদের মেয়ে ভয়ে গান গান, নাম কি? নাম হচ্ছে বেবি নাজনীন। এখন সেই বেবি নাজনীন আপনাদের গোটা বাংলাদেশের মানুষের কাছে একজন জনপ্রিয় গায়িকা। এই মেয়েটিকে সেদিন তিনি তুলে নিয়েছেন। এই যে পৃথিবীতে নতুন কুড়ি সূচনা করেছিলেন তিনি, সেই নতুন কুড়ির মাধ্যমে নতুন নতুন শিল্প বেরিয়ে আসত। শিল্প আপনার শিল্পকলা একাডেমি, শিশুদের মনোনয়নের জন্য, মান উন্নয়নের জন্য, তার মানুষকে বাড়ানোর জন্য তিনি শিশু একাডেমি তৈরি করেছেন। মহিলাদের কারণের সুবিধার জন্য, তাদেরকে উন্নতি করার জন্য তাদের একটা আলাদা মন্ত্রণালয় করেছিলেন, মহিলা মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয়। সব গিয়ে আমাদের শুরু করা পথের ইতিহাস। আজকে সেই জিয়া রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায় একটি মাত্র কারণ, জিয়া রহমান হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সেই মানুষ, সেই নেতা যিনি তাদের নেতা নন, যিনি তাদের স্বপ্নদ্রষ্টা এবং তাদের দৃষ্টি দেখাতেন দূরে, সামনের দিকে নিয়ে যেতেন। ইচ্ছা করলে কি আর নাম মুখে ফেলা যায়, স্মৃতি মুখে ফেলা যায়? জিয়া রহমানের নাম কি আপনার ভুল করে দিন? কারণ কি জানেন?
আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। ফিডেল ক্যাস্ট্রো কিউবা একটা দেশ আছে আমেরিকার পেটের মধ্যে আলাদা একটা সরকার নিয়ে, সেই দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে তিনি একবার গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়ার পরে তিনি কাঠগড়ায় থেকে তার করা হলো, তাকে 12 বছর জেল দেওয়া হলো। তিনি বললেন, condemn me doesn't matter, history will absorb me. আমাকে তোরা বিচার করে আমাকে ধিক্কার দিতে পারো, কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে। সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে, তাকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। বন্ধুগণ, তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই পতাকা, সেই শত্রু ভেবেছিল যে জিয়া রহমানকে হত্যা করলেই বাংলাদেশি জাতীয়তাবাদ রাজনীতি চলে যাবে। আমি দেরি করবো না, কারণ সময় চলে যাবে, আপনারা অনেকে বাইরে যাবেন। সেই জাতীয়তাবাদের পতাকা তিনি তৈরি করেছিলেন, আর তার ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরে তার ভেবেছিল যে এটা চলে যাবে, আর জাতীয়তাবাদ বলতে কিছু থাকবে না, বিএনপি বলতে কিছু থাকবে না। তারা সেদিন কিন্তু আপনার ওই ভুল ধারণা হয়ে ভেঙেছিল তাদের। যখন তারই যোগ্য উত্তরাধিকারী সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসে সেই পতাকা তুলে ধরেছিলেন। 9 বছর তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, করে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন, তাই না? আপনি যেখানে অনেকে আছেন, অনেকে পুরনো নেতারা, তারা সবাই সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেই যুদ্ধে, সেই লড়াইয়ে শরীর ছিল। আজকে আপনারা লড়াই করছেন, সংগ্রাম করছেন আরেকজনের নেতৃত্বে, যিনি সেই পতাকাকে তুলে নিয়েছেন, দেশনেত্রীকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখার ফলে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাতে সেই পতাকা শেষ করতে চাই। আপনারা অনেক দূরে দূরে যাবেন, সেই কথা বলতে চাই। আজকে যে শাসন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ, এরা সবসময় গণতন্ত্র বিরোধী, এরা সবসময় এক নায়কত্বে বিশ্বাস করে এবং তারা ওই বাকশালে বিশ্বাস করে। তারা বাকশালে করতে চায়, একটা নতুন ছদ্মবেশে আমলে গণতন্ত্রের একটা ফাসাদ দিয়ে দিতে চায়, সেভাবে তারা ওই তাদের শাসনকে আবার নিয়ে আসতে চায়। এই জন্য 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে বিনা ভোটে জনগণের ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। এবং আমাদের যে শক্তগুলো ছিল 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, সমস্ত শক্তগুলোকে খান খান করে দিয়ে এখন তারা শুধুমাত্র একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্স, তাদেরকে আজকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশে একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করেছে। দেখুন, ভাবতে লজ্জা হয়, বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান, সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। এমন খবর সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই যে সে জায়গা কেনে নাই, দখল করে নাই, এমনকি ইংলিশ সম্প্রদায়ের জায়গা পর্যন্ত যোগ করে দখল করে নিল। আর দেখেন এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। লজ্জা হয়, কি বলবো জানি না। আমার সেনাবাহিনী, আমার সবথেকে যাদের উপর ভরসা করি, যাদের উপর সব দেশের মানুষ আস্থা রয়েছে, সেই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান করে মার্কিন স্যাংশন আছে। এবং মার্কিন স্যাংশন বলে দেওয়া হয় কি কি কারণে তাদের স্যাংশন দেওয়া হয়েছে। তাহলে দুর্নীতি একটা প্রধান জিনিস, দ্বিতীয়ত মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া, এইগুলো তারা তৈরি করেছে। একটা বিরোধী নয়, একটা আজিজ নয়, অসংখ্য বিরোধী আজিজ তারা তৈরি করেছে। চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগের সমর্থন পুষ্ট আওয়ামী লীগ সরকার রাক্ষস হয়ে গেছে, মাফিয়া চক্র তৈরি করেছে এবং গোটা দেশ থেকে তারা কিনে খাচ্ছে। আমি
বললাম বলেছি একটু অসুস্থ, কারণ এই কথাগুলো অনেক বড় করে বলা দরকার সকলের সামনে। আমরা যে মহান নেতার জীবন নিয়ে কথা বলছি, তার অবদান নিয়ে কথা বলছি, তার স্বপ্ন ছিল একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা যারা যুদ্ধ করেছি সেই সময় আমাদের একটাই স্বপ্ন ছিল যে আমরা সুখী সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আর এরা আমাদের কি দিচ্ছে? এরা দিচ্ছে দুর্নীতি, মাফিয়া যুক্ত এবং আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, গভর্নেন্সকে শেষ করে দিয়ে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, ভোট ডাকাতি করে তারা আমাদেরকে দামি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, এই সব সীমা আছে। আমি বলি একটা ক্যারিকেচারের সীমা, ক্যারিকেচার মানুষ তো আপনার বেশি দিন সহ্য করবে না, করছে না। মানুষ প্রতিবাদ করছে, লড়াই করছে, সংগ্রাম করছে। আপনার চট্টগ্রামের মানুষ দীর্ঘকাল ধরে লড়াই করে চলেছেন, সংগ্রাম করে চলেছেন। 15 বছর ধরে আমরা এই ভয়াবহ দালালের বিরুদ্ধে লড়াই করছি। বন্ধুরা, আমি শেষ করব। আজকে সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, তার যে আরাধ্য কাজগুলো উনি করে যেতে পারেননি, দেশনেত্রী বেগম খালেদা শেষ করতে পারেননি, আজকে সেই কাজগুলোকে আমাদেরকে অবশ্যই সমাধান করবার জন্য বাংলাদেশকে সত্যকে অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করবার জন্য আমাদেরকে সবাইকে আরো বেশি আত্মত্যাগ, আরো বেশি করে ত্যাগ স্বীকার করে তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে জনগণের অধিকারের জন্য। বন্ধুরা, আজকে আমাদের যারা এখানে এবং আমাদের যারা আজকে এখানে বুদ্ধিজীবী আছেন, সাংবাদিক আছেন, ডাক্তার আছেন, প্রকৌশলী আছেন, আপনার কৃষিবিদ আছেন, বিভিন্ন পেশা শিক্ষকেরা আছেন, আইনজীবীরা আছেন, তারা সবাই কিন্তু এখন বিপদে আছেন। কথা বললে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, লিখলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিনা আপনার কোনো কারণে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, সাজা দিয়ে দিতে পারে, তাই না? এই একটা অবস্থা তৈরি, ভয় ভীতিরা সব থাকে। বন্ধুগণ, আইসিটি অ্যাক্ট আরো ভয়াবহ দিন আসছে। আমার নতুন একটা আইন করতে যাচ্ছে, সম্ভবত যেটা এখন ড্রাফট হয়ে আছে, এটা এখন আসেনি, আসবে। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা আইন হতে যাচ্ছে, যে আইনটা আরো ভয়াবহ। অর্থাৎ আপনি কোনো কিছু বললেই আপনার ঘরে পর্যন্ত তারা আইন করতে পারবে, আপনার কথা সবই তারা নিতে পারবে, যে কোনো মুহূর্তে তার জন্য কোনো আইন লাগবে তারাই ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ এটাকে সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদিতার মধ্যে নিয়ে আসা, একটা নিয়ন্ত্রণের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নিয়ে ফেলা, মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা, ভয় নীতি। বন্ধুরা, আরো বিপদ আছে। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, যে রহমান সাহেব একটা স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করেছিলেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে যেসব দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তার মধ্যে চীন ছিল অন্যতম। তিনি চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, চীন রিকগনিশন দেয়, সৌদি আরব রিকগনিশন দেয়, অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো রিকগনিশন দেওয়া শুরু করে। একটা সবাই বন্ধু, কেউ প্রভু নয়, এই মূল কথা নিয়ে চলেছেন। তারই সময় প্রথম ভারতের সঙ্গে কয়েকটা আমাদের চুক্তি হয়, যে চুক্তিটাতে একটা গ্যারান্টি ক্লজ ছিল। আজকে তিস্তা নদী নিয়ে আমরা পানি পাই না, আর তারা বিভিন্ন ভাবে মানুষকে বোকা মারার জন্য তিস্তা প্রকল্প করতে চায়। আমরা অনেক আগে তিস্তা প্রকল্প করেছিলেন, মোকাবিলা শুরু করেছিলেন। আর একটা মারাত্মক কথা কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন। কথাটা কি? কোন একটা শক্তি বাংলাদেশের একটা অঞ্চল, চট্টগ্রাম এলাকা, মিয়ানমারের একটা অংশকে নিয়ে একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চায়, নতুন একটা ভূখণ্ড তৈরি করতে চায়। কৃষ্ণের ভূখণ্ড তিনি কি বলছেন? নাম ধরে করেছেন। ভয়াবহ। আমার দেশের অংশকে নিয়ে অন্য কোন রাষ্ট্র অন্য কিছু করতে চায়, আর আমি বসে শুধু কথাই বলবো, তার জন্য ব্যবস্থা নেব না। আমি জানতে চাই, এটা পরিষ্কার করে জনগণের সামনে দিয়ে তুলবেন, কারা চায়, কেন চায়, কিভাবে চায়। শুধু বললেই তো হবে না, জনগণকে সেটার জন্য অবশ্যই তৈরি করতে হবে। তার সেই শক্তি নেই। তিনি তো
ওই তামাশার খেলা খেলে খেলে ক্ষমতায় টিকে আছেন, একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, এই করে টিকে আছেন। সেটা টিকে থাকা যায় না যে সরকারের পেছনে জনগণের ম্যান্ডেট না থাকে, জনগণের সরকার না থাকে, যার প্রতিনিধিত্ব না থাকে জনগণের কাছে, তারা কখনোই দেশের সর্বোচ্চ স্বাধীনতা রক্ষা করতে পারে না। তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, যে কথাটা বলে শেষ করতে চাই, আমাদেরকে আমাদের বাংলাদেশের জাতীয় স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, গণতন্ত্র যদি ফিরে আনতে চাই, আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করতে চাই, আমার ভোটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আজকে আন্দোলনের মধ্যে দিয়ে একটা ভয়াবহ তালেবান সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য চাই কি ইস্পাত ঐক্য। আজকে আবার আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত সংগঠন ব্যক্তি সকলের কাছে আহ্বান জানতে চাই, আসুন বিএনপির স্বার্থে নয়, কোন দলের স্বার্থে নয়, কোন ব্যক্তির স্বার্থে নয়, আজকে আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, নিজেদের আত্মরক্ষার জন্য, দেশের জন্য, দেশমাতৃকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে লিপ্ত কণ্ঠে চিৎকার করে বলতে হবে, রাস্তায় নেমে আসতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে। আমি আশা করব যে আজকের যে সেমিনার আপনারা এখানে করলেন, এই সেমিনারটা অন্যান্য জেলাগুলোতে যদি নিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে। যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা একটা অত্যন্ত ভালো আয়োজন করেছেন। এটাকে তারা যদি সামনে নিতে পারেন, আমরা ধন্যবাদ জানাতে চাই যে তিনি একত্রিত চমৎকার প্রবন্ধ দিয়েছেন। আরেকটা কথা অনুরোধ করবো, এই কথা বলে শেষ করবো। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ এবং তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। তারপর তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, বাসায় তিনি আছেন কিন্তু অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করবেন, শুধু নয় বন্ধুগণ, তিনি যারা মুক্ত হতে পারেন তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে তাকে বের করে আনতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কোন অংশে কারো চেয়ে কম নয়। তার নেতৃত্বে বাংলাদেশ নির্মাণিক জায়গা হিসেবে এগিয়ে আসছিল, একটা সেই বাঘ যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে সেইভাবে এগিয়ে আসছিল। সেই নেত্রীকে আমাদের জানতে হবে। আমাদের নেতা যিনি সুযোগ থেকে দিবারাত্র পরিশ্রম করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের তরুণ নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে সবাই আদর করে বলেন রাষ্ট্রনায়ক। সত্যি তিনি রাষ্ট্রনায়কের ভূমিকা আসতে পারেন, সবার উপরে এই দেশের মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই জীবন বাজি রেখে এই সংগ্রাম করতে হবে। আমি আবার আমাকে এখানে আমাদের জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। পাঠাগারের উদ্যোগে আমাদের দুটি বই, এটা আমাদের দেখতে এবং খালেদা জিয়ার উপরে লেখা বই, আরেকটি হচ্ছে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লেখা বই। এই দুটি বই পাঠাগারের উদ্যোগে সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তারা সেখানে থাকে, তাদেরকে এই বইগুলো দেওয়া হবে এবং এই বইগুলো দেবেন আমাদের শ্রদ্ধেয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম। আমি আজকে এই মহতী অনুষ্ঠানে মিডিয়ার দায়িত্ব পালন করার জন্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস